সেন্ট মার্টিনে 40 জেলে অপহরণ আরাকান আর্মির। এখন কোথায় সেনাবাহিনী? বাংলাদেশ বনাম মায়ানমার, কে বেশি শক্তিশালী? টিকতে পারবে কি আরাকান আর্মি? চারদিক থেকে ঘিরাও মোদি, নেপালের পর এবার টার্গেট ভারত। জাকসু নির্বাচনে নতুন সাদিক ও ফরহাদ হচ্ছে কারা? আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফিরছিলেন 40 জন বাংলাদেশি জেলে। এ সময় 10 সেপ্টেম্বর বিকেল 5টার দিকে হঠাৎ করেই 2 স্পিড বোটে করে এসে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি জেলেদের জিম্মি করে ফেলে। 5টি ট্রলার সহ জেলেদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় তারা। এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। শুধু এই ঘটনাই নয়, এর আগে গত আগস্ট মাসে 13টি ট্রলার সহ 81 জন এবং 2023 সালের ডিসেম্বর থেকে এই পর্যন্ত 325 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবি এবং প্রশাসনের কিছু প্রচেষ্টায় 189 জনকে উদ্ধার করা গেলেও বাকিরা এখনো নিখোঁজ। এই ঘটনার পুনরাবৃত্তি জনগণের মধ্যে ভীতি তৈরি করেছে এবং প্রশ্ন তুলেছে, সীমান্ত এলাকায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কি করছে? বাংলাদেশের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম পেশাদার এবং সুসংগঠিত বাহিনী। প্রায় 2 লক্ষ সক্রিয় সদস্য নিয়ে গঠিত এই বাহিনী দেশের স্থল, নৌ এবং বিমান নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। সেনাবাহিনীর রয়েছে আধুনিক ট্যাঙ্ক, সাঁজোয়া যান, হেলিকপ্টার, রাডার সিস্টেম, কামান এবং উন্নত যুদ্ধাস্ত্র। সাম্প্রতিক বছরগুলোতে চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে বহু প্রযুক্তি সংগ্রহ করে বাংলাদেশের সামরিক বাহিনী নিজেদের সক্ষমতা অনেকটাই বৃদ্ধি করেছে। বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্টগার্ডও এখন উন্নত নজরদারি ড্রোন, রাডার এবং গাইডেড মিসাইল সজ্জিত যুদ্ধ জাহাজ পরিচালনা করতে সক্ষম। ফলে বঙ্গোপসাগরের সার্বভৌমত্ব রক্ষা করার মতো সামর্থ্য রয়েছে তাদের। আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। অনুমান করা হয় তাদের সদস্য সংখ্যা 8 থেকে 12 হাজারের মধ্যে। এরা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করলেও নিজেদের অস্ত্র, প্রশিক্ষণ এবং অর্থায়নের জন্য নানা উৎসে নির্ভর করে। চীন, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কালো বাজার থেকে তারা অস্ত্র সংগ্রহ করে থাকে। তবে গুরুত্বপূর্ণ হলো তারা ছোট অথচ দ্রুতগামী স্পিড বোটে আধুনিক রাইফেল, মাইন এবং গেরিলা কৌশল ব্যবহার করে থাকে। ফলে আরাকান আর্মি সরাসরি সেনাবাহিনীর মুখোমুখি না হয়ে চোরা গোপ্তা অপারেশনের মাধ্যমে আঘাত হানে, যা জেলেদের অপহরণের মতো ঘটনা ঘটায়। বাংলাদেশ সেনাবাহিনী এত শক্তিশালী, তবুও প্রতিক্রিয়া এত দুর্বল কেন? এখানে কয়েকটি কারণ সামনে আসে। 1. নির্দেশনা এবং দায়িত্বের জটিলতা। সাধারণত সীমান্ত এলাকায় প্রথম প্রতিক্রিয়া দেয় বিজিবি এবং কোস্টগার্ড। সেনাবাহিনী সরাসরি না গেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘাটতি থাকে। 2. কূটনৈতিক জটিলতা। আরাকান আর্মি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদ্রোহী গোষ্ঠী নয়, ফলে তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিলে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আসতে পারে। 3. গোয়েন্দা দুর্বলতা। বঙ্গোপসাগরের অনেক অঞ্চলেই পর্যাপ্ত নজরদারির ঘাটতি রয়েছে, ফলে আগাম তথ্য না থাকায় হামলা অথবা অপহরণ ঠেকানো সম্ভব হয় না। 4. প্রতিরোধের রাজনৈতিক অনীহা। বাংলাদেশ হয়তো চায় না সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাক, তাই মাঝে মাঝে প্রশাসন কৌশলগত নিরাপত্তা পালন করে থাকে। বাংলাদেশ বনাম আরাকান আর্মি, শক্তির ভারসাম্য স্পষ্ট। বাংলাদেশ সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা বর্তমানে 2 লাখেরও বেশি। এর মধ্যে রয়েছে প্রশিক্ষিত স্থল, নৌ এবং বিমান ইউনিট। এছাড়া রিজার্ভ ফোর্স এবং আধা সামরিক বাহিনী যেমন বিজিবি, কোস্টগার্ড ইত্যাদি আলাদাভাবে শক্তি যোগ করে। অন্যদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য সংখ্যা 8,000 থেকে 12,000-এর মধ্যে, যা তুলনামূলকভাবে খুবই সীমিত। সংখ্যাগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির থেকে বহু গুণ এগিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে আধুনিক ট্যাঙ্ক, কামান, হেলিকপ্টার, যুদ্ধ প্রশিক্ষিত ড্রোন, রাডার সিস্টেম এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া নৌ এবং বিমান বাহিনী মিলিয়ে রয়েছে সমন্বিত প্রতিরক্ষা কাঠামো। এসব প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে আধিপত্য নিশ্চিত করে থাকে। অন্যদিকে আরাকান আর্মির প্রযুক্তি সীমিত। তারা মূলত হালকা অস্ত্র, AK-47, মাইন, স্পিড বোট এবং গেরিলা কৌশলের উপর নির্ভরশীল। তাদের কাছে কোনো ভারী অস্ত্র, ট্যাঙ্ক অথবা রাডার ভিত্তিক যুদ্ধ ক্ষমতা নেই। বাংলাদেশ সেনাবাহিনী চালায় সংগঠিত সামরিক অভিযান, যেখানে স্থল, নৌ এবং বিমান একত্রে ব্যবহৃত হয়। প্রয়োজনে স্যাটেলাইট নজরদারি এবং তথ্য বিশ্লেষণ ব্যবহার করা হয়।
অন্যদিকে আরাকান আর্মির কৌশল গেরিলা যুদ্ধ, অপহরণ এবং হিট অ্যান্ড রান পদ্ধতির উপর ভিত্তি করে। তারা কখনোই খোলা সম্মুখ সমরে অংশ নেয় না, বরং সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে হামলা চালিয়ে পালিয়ে যায়। এই কৌশল যতটা সাহসী ততটাই সীমিত এবং ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী একটি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় বাহিনী, যার বৈধতা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। তারা নিয়মিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে আরাকান আর্মি হচ্ছে মিয়ানমারের স্বীকৃতহীন বিদ্রোহী গোষ্ঠী, যারা স্বতন্ত্র আন্দোলনের মাধ্যমে স্বায়ত্তশাসনের দাবি তুলে। কোনো রাষ্ট্র তাদের স্বীকৃতি দেয়নি এবং জাতিসংঘেও তারা অবৈধ বলে গণ্য। বাংলাদেশ সেনাবাহিনীর সামর্থ্য এবং প্রতিরক্ষা প্রস্তুতি আন্তর্জাতিকভাবে প্রশংসিত, কিন্তু যদি এমন একটি ছোট বিদ্রোহী গোষ্ঠীর হাতে বারবার বাংলাদেশের নাগরিকরা জিম্মি হয়ে পড়ে, তাহলে তা শুধু নিরাপত্তার ব্যর্থতা নয়, বরং এটি একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়ায়। বাংলাদেশকে এখন প্রমাণ করতেই হবে তাদের সেনাবাহিনী শুধু আন্তর্জাতিক মিশনে নয়, নিজেদের নাগরিক রক্ষার্থেও সমান তালে সক্রিয়। দীর্ঘ ২.৫ বছরের বেশি সময় ধরে চলা মণিপুরের রক্তক্ষয়ী সংঘর্ষ এখনো দগদগে ঘা হয়ে রয়ে গেছে মানুষের মনে। ২৬০ জনের বেশি প্রাণহানি, হাজার হাজার মানুষ শিবিরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৩ই সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন, কিন্তু প্রশ্ন উঠছে, এত দেরি কেন? যখন রক্তপাত হচ্ছিল তখন মোদী চুপ ছিল কেন? প্রদর্শনীর আয়োজনে বাধা। মোদীর আগমনের উপলক্ষে প্রশাসন এক সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করেছে, কিন্তু এতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা বলছে, নাচ গান নয়, চাই সুবিচার এবং স্থায়ী সমাধান। গাংতে ছাত্র সংগঠন জানিয়েছে, ক্ষতের ভেতরে আনন্দ সম্ভব নয়। ইম্ফলের বাস্তবচ্যুতদের কমিটি বলেছে, আমাদের শোক শেষ হয়নি, এখনো আগুন জ্বলছে। কুকি এনপি মণিপুরের বক্তব্য আরো তীব্র, শুধু আগমন নয়, চাই বিচার। মোদী যদি শান্তি আনতে চান তাহলে বাস্তব সমস্যার সমাধান দিন, অর্থাৎ প্রতীকী সফর নয়। জনগণ চায় কার্যকর রাজনৈতিক দায়িত্বশীলতা। এতে মোদী সরকারের অবহেলার চিত্র স্পষ্ট হচ্ছে। স্থানীয়রা জিজ্ঞেস করছে, যখন হাজারো মানুষ গৃহহীন হচ্ছিল তখন মোদী কোথায় ছিল? কেন এখন এসে দায় মুক্তি পেতে চান তিনি? এই দেরি রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। এই দৃষ্টিকোণ থেকে মণিপুর সফরকে অনেকে দেখছেন আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবে। ইমাগি মেয়েরা নামের নারী সংগঠন বলছে, প্রধানমন্ত্রীর সফর যতই প্রতীকী হোক, নিরাপত্তাহীনতা এবং জাতিগত বিদ্বেষের মূল সমস্যার সমাধান ছাড়া এটি অর্থহীন। ইম্ফলের সাধারণ মানুষ বলছেন, কিছু বলার সুযোগ হবে বটে, তবে দেরি হয়ে গেছে অনেক। বিরোধী দলগুলো মোদী সফরকে দেখছে ভোটকেন্দ্রিক রাজনীতি হিসেবে। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মণিপুর এতদিন জ্বলেছে, আর প্রধানমন্ত্রী এলেন এখন, মানুষ ভোটে জবাব দেবে। এ বক্তব্য সরাসরি মোদীর রাজনৈতিক উদ্দেশ্য এবং দেরিতে সাড়া দেওয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছে। ভারত নেপাল সম্পর্কে টানাপোড়েন। নেপালের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ আরও এক চাপ তৈরি করেছে মোদী সরকারের উপর। নেপালের দাবি অনুযায়ী লিপোলেখ, কালাপানি, লিম্পিয়াধুরা এই সকল অঞ্চলগুলো তাদের ভূখণ্ড, অথচ ভারত সেগুলো নিজেদের উত্তরাখণ্ড রাজ্যের অংশ হিসেবে দাবি করছে। নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারতের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন। তিনি দাবি করেন, রাম ভারতের নয়, নেপালের সন্তান। ওলি বলেন, ভারতের অযোধ্যা ভুয়া, রামের প্রকৃত জন্মস্থান নেপালে। এই মন্তব্যে ভারতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং ভারতের বিদেশ নীতির সীমাবদ্ধতাও উন্মোচিত হয়ে যায়। গদির চাপে মোদী নেপালে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দমন নীতির বিরুদ্ধে জনগণের উত্তাল প্রতিবাদে ক্ষমতা হারান কেপি শর্মা ওলি। শিবসেনা নেতা সঞ্জয় রাউত সতর্ক করে বলেন, ভারতের রাজনীতিবিদরা যদি শিক্ষা না নেয় তবে একই পরিণতি অপেক্ষা করছে ভারতের জন্য। সঞ্জয় রাউত বলেন, মোদী সরকারের স্বৈরতন্ত্র, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জনবিচ্ছিন্নতা ভারতের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর ইঙ্গিত। তিনি সরাসরি বলেন, ভারত টিকে আছে কেবল মহাত্মা গান্ধীর আদর্শের উপর। মোদী যতই গান্ধীকে আক্রমণ করুন, আপনার সরকার টিকে আছে তার দর্শনেই। মোদীর দাবি অনুযায়ী ৮০ কোটি মানুষের ফ্রি রেশন দেয়া হচ্ছে। রাউতের মতে, এটা উন্নয়নের পরিচায়ক নয়, বরং চরম দারিদ্র্যের প্রমাণ। মানুষ খেতে পাচ্ছে না, অথচ সরকারের লোকজন বিলাসে দিন কাটাচ্ছে।
দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি। সঞ্জয় রাউত ভারত নেপাল সম্পর্কের অবনতিকে মোদী সরকারের পররাষ্ট্র নীতির চরম ব্যর্থতা বলে মন্তব্য করেন। তিনি বলেন, নেপাল একসময় আমাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল, আজ তারা চীনের দিকে ঝুঁকছে, কারণ সংকটে ভারত পাশে দাঁড়ায়নি। মণিপুরের ক্ষুব্ধ জনগণ, নেপালের আঞ্চলিক উত্তেজনা, অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ এবং বিরোধীদের সমালোচনা মিলিয়ে নরেন্দ্র মোদী এখন এক অভূতপূর্ব রাজনৈতিক চাপে রয়েছেন। সামনে নির্বাচন, জনগণের আস্থা টিকিয়ে রাখা এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা, এই তিন ফ্রন্টেই তাকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। দীর্ঘ ৩৩ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। শেষ মুহূর্তে প্রার্থী নির্বাচনের হিসাব নিকাশে ব্যস্ত শিক্ষার্থীরা। নির্বাচনের প্রচারণা শুরু হয়েছিল ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে এবং শেষ হয় ৯ সেপ্টেম্বর রাত ১২টায়। প্রচারের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ছুটে গেছেন। এখন অপেক্ষা কেবল ভোটের ফলাফলের। শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল, সমন্বিত শিক্ষার্থী জোট, ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভিপি পদে লড়ছেন শিবির সদস্য আরিফুল আদিব এবং সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে প্রার্থী শিবিরের প্রচারক সম্পাদক মাজহারুল ইসলাম। এই প্যানেলে আরও আছেন যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ ফেরদৌস আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নারী আয়েশা সিদ্দিকী মেঘলা, শিক্ষা ও গবেষণা আবু উবায়দা উসামা, পরিবেশ এবং প্রকৃতি সংরক্ষণ সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক আলী জাকি শাহরিয়ার, সহ সাংস্কৃতিক রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শফিউজ্জামান শাহিন, সহক্রীড়া ছেলে মাহাদি হাসান, সহক্রীড়া মেয়ে লুবনা, তথ্য প্রযুক্তি এবং গ্রন্থাগার রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা এবং জনসম্পদ হাফেজ আরিফুল ইসলাম, সহ সমাজসেবা ছেলে তৌহিদ, সহ সমাজসেবা মেয়ে নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা হোসেনে মোবারক, পরিবহন এবং যোগাযোগ তানভীর, কার্যকরী সদস্য ছেলে হাফেজ তরিকুল, আবু তালহা এবং মহসিন, কার্যকর সদস্য মেয়ে ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহা। আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।